সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট বিডি স্কুলে আপনাদের স্বাগতম। সুধী, একটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, সেটি হলো যে আপনাদের যাদের রিটিন রয়েছে, যারা এখনো রিটিন থাকার পরও রিটার্ন দাখিল করেন নাই এবং রিটার্ন দাখিল করেছেন কিন্তু প্রপার ওয়েতে ইনকাম দেখাননি বা ইনকাম এড়িয়ে গেছেন, এইরকম যাদের রয়েছে তাদেরকেই আয়কর অফিস থেকে নোটিশ দিচ্ছেন। এই বিষয়টি আমি একটি পর্বে আপনাদের সাথে আমি আমার একটি পর্বে আমি ওই পর্বটি আমি অলরেডি আলোচনা করেছি। ওই পর্বটি আলোচনা করার পরে কাদেরকে নোটিশ দিচ্ছে বা কেন দিচ্ছে বিষয়টি আমি আলোচনা করেছি। আলোচনার পর আমাকে আপনাদের থেকে অনেক কমেন্টস আসছেন এবং আমার সাথে সরাসরি আলোচনা করছেন। এর মধ্যে এতে আমি বুঝতেছি যে অনেকের কাছেই এই নোটিশ চলে গেছে। দেখা গেল যে কেউ রিটার্ন ঠিকমতো দাখিল করেছে, কিন্তু তারপরও তার কাছে এই অভিযোগটি গিয়েছে। তো তার এই ধারাবাহিকতায় আমি যাদের সাথে আমার কথা হয়েছে বা যাদের কমেন্টসে আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আমি তো সমাধান দিয়েছি। তারপরও তাদেরকে স্পষ্ট করে তারা হয়তো এই ভিডিওর জন্য অপেক্ষা করছেন। আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা এর সমাধানটি পাবেন এবং কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের জন্য আরেকটি পর্ব করব। সেই পর্বতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, কারণ আপনাদের নোটিশ পাওয়ার পরে আপনারা কোনো রকম ভয়ভীতি বা কোনো রকম আতঙ্কের প্রয়োজন নেই। আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে দিব যে কিভাবে কি করতে হবে, কোন স্টেপে কি করতে হবে, টোটাল বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো সম্মানিত সুধী, চলুন আমরা এটির বিস্তারিত আলোচনা করছি। সুধী, আয়কর অফিস থেকে যে নোটিশ পাঠাচ্ছে সেটি হলো আয়কর আইনের ধারা 212। এই 212 ধারাতে অনেকগুলো উপধারা আছে, বিভিন্ন উপধারাতে চিঠি পাঠানো হয়। তো আমরা সেটা আলোচনা করব। 212 মূল ধারাটা কি? কর ও অন্যান্য অঙ্ক পরিশোধ এড়িয়ে যাওয়া। অর্থাৎ এই কর এবং করের কোনো অঙ্ক পরিশোধে যদি কেউ এড়িয়ে যায়, তাহলে আয়কর অফিস থেকে এই চিঠি দিচ্ছে। এখন কথা হলো যে, যেমন আমার এক বন্ধু, আমার এক পরিচিত, উনি আমাকে এই পরিস্থিতির শিকার হয়ে আমাকে ফোন দিয়েছিলেন। তার বিষয়টি হলো যে সে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতিষ্ঠানে কাজ করে এবং তার ইটিন রয়েছে। দ্বিতীয় কি, তার ইটিনে রয়েছে। শুধু আমি যার ঘটনাটি বলছি, এই ঘটনার সাথে আপনাদের অনেকেরই ঘটনা মিলে যাবে। এজন্য আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি, তার সমাধানটি কি হবে সেটি আপনারা মিলিয়ে নেবেন। আর যার স্পেসিফিক ঘটনাটি বলছি, সে হয়তো এটার সাথে প্রাকৃত, সে এই বিষয়টি থেকে তার বিষয়টি সম্পূর্ণভাবে সে মিলিয়ে নিতে পারবেন। তাহলে কি, প্রতিষ্ঠানে কাজ করেন, ইটিন রয়েছে এবং কি যে তার যে প্রতিষ্ঠান থেকে যে তার বেতন বা আয় হয়, প্রতিষ্ঠান থেকে তার যে আয়, তা কি আয় হয়, তা হলো ন্যূনতম আয়। ন্যূনতম আয় বলতে করের আওতায় করের আওতায় পড়ে না এমন আয়। তো আমরা এখন দেখে নিলাম কি, একটা লোক একটা প্রতিষ্ঠানে কাজ করে, তার ইটিন রয়েছে এবং সে ওখানে যে কাজ করার পরে সে যেই বেতন পায়, সে বেতনটি কি করযোগ্য আয়ের আওতায় নয়। এই পরিস্থিতির ক্ষেত্রে সে কি করেছে? এই পরিস্থিতির ক্ষেত্রে সে অলরেডি রিটার্ন দাখিল করেছে। এখন রিটার্ন দাখিল করার পরে তার কাছে সে সঠিকভাবে রিটার্ন দাখিল করেছে। যেমন রিটার্ন সঠিকভাবে দাখিল করেছে, সঠিকভাবে
দাখিল করেছেন। সঠিকভাবে দাখিল করেছেন, যেভাবে আয় দেখানোর কথা সেভাবে আয় দেখিয়েছেন। কিন্তু এখন বিষয় হলো যে সবকিছু দাখিল হওয়ার পরও সে সঠিকভাবে সবকিছু করার পরও আয়কর অফিস থেকে তাকে 212(9) ধারা অনুযায়ী তার কি একটি নোটিশ দিয়ে তার কাছে একটি চিঠি এসেছে। সেখানে উল্লেখ রয়েছে যে আপনি এত এত সালে কর বর্ষে আপনি সঠিক আয় প্রদর্শন করেননি এবং আপনাকে এই বিষয়ে 22 দিন বা 20 দিনের একটি সময় দিয়ে এই 20 দিনের মধ্যে তার কারণ দর্শাতে হবে যে কেন আপনি এই আয় কম দেখিয়েছেন, এই আয় কম দেখিয়েছেন। আমার যে বন্ধু তার সবকিছু বা আমার যে পরিচিত লোক বা আপনারা যারা দেখছেন যারা এই সমস্যায় পড়ছেন তারা এখন মনে মনে ভাবছেন যে আমি তো সবই দেখিয়েছি ঠিকভাবে, আমার ইনকাম যা ছিল আমি সেই ইনকামের উপর যেই সাধারণত ট্যাক্স আসে না আমি তো ট্যাক্স দিইনি, তারপর যেটা যেভাবে প্রদর্শন করা রিটার্নও আমি সঠিকভাবে প্রদর্শন করেছি, তাহলে কেন আমি 20 দিনের মধ্যে কি উত্তর দিব বা কেন আসলো। সাধারণত এই পরিস্থিতিতে এখন আপনি কি করবেন? এই পরিস্থিতিতে যারা পড়বেন তারা কি করবেন? এরকম পরিস্থিতি দুই রকম হয়। একটা তো সবকিছু ঠিক আছে, আমি ঠিক আছে যাদের সেটা আলোচনা করছি। এর পরের পয়েন্ট আলোচনা করব যে যাদের ঠিক নাই তারা কি করবেন। তাহলে যাদের সবকিছু ঠিক আছে তারা এই পরিস্থিতিতে কি করবেন? একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সম্মানিত সুধী, আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার, লাইক, কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের জন্য এই চ্যানেলে এ ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন বা এই ট্যাক্সের কোন ধারাতে কিভাবে হয় এই পরামর্শগুলো আমি আমার এই চ্যানেলে তুলে ধরব। তো শুধু তাহলে আমি চলে যাচ্ছি যে যার সবকিছু ঠিকঠাক আছে সে কোনো আতঙ্ক বা ভয়ে না থেকে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন বা কি কি কাজগুলো করবেন আপনি নিজেই কাজগুলো করে আপনি বিষয়টি সমাধান করবেন। তাহলে আমরা যাই সেখানে। প্রথমে 1 নম্বরে আপনি রিটার্ন জমা যে দিয়েছেন তার অ্যাকনোলেজমেন্ট বা জমা দেওয়া স্লিপ, জমা প্রদানের রসিদ সংগ্রহ করবেন, যেটি অলরেডি আপনার কাছে রয়েছে, আপনি যত্ন করে রেখেছেন, প্রথম সেটি নেবেন। 1 নম্বর। 2 নম্বর হলো আপনি রিটার্ন দাখিলের সময় আপনি যেই আয়ের যে বিবরণ, আয়ের যে কপি দেখিয়েছেন, মানে যদি আপনি ভুক্ত বেতনে চাকরি করেন তাহলে আপনার অফিস থেকে একটি স্যালারি সার্টিফিকেট দিয়েছে, স্যালারি সার্টিফিকেট। তাহলে সেই স্যালারি সার্টিফিকেটটি সংগ্রহ করবেন। সংগ্রহ করা বলতে যে বছর এই রিটার্ন জমা দিয়েছেন এবং সে আয় দেখানোর জন্য যে স্যালারি সার্টিফিকেটটি আপনার ছিল সেটি অবশ্যই ফটোকপি আপনি রেখেছেন, সেই ফটোকপিটি আপনি কালেক্ট করবেন। গেল এটি। 3 নম্বর হলো যে স্যালারি সার্টিফিকেটটি তো আপনি নিজে তৈরি করেননি, নিশ্চয়ই স্যালারি সার্টিফিকেটটি অফিসের এইচআর বা অ্যাকাউন্টস বিভাগ থেকে আপনাকে তৈরি করে দিয়েছে আপনি যেই বেতন পান সেই বেতনের ভিত্তিতে। তো এই বেতন নিশ্চয়ই আপনি দুটি উপায় নিয়েছেন, হয় আপনার বেতন ব্যাংকে গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের মধ্যে আপনার স্যালারিটি নিয়েছেন, নতুবা কি পে স্লিপের মধ্যে নিয়েছেন। আমি দুটি, যদি স্যালারিটি ব্যাংকে যায় তাহলে আপনাকে কি ব্যাংক স্টেটমেন্ট, 1 বছরের ব্যাংক স্টেটমেন্টটি কালেক্ট করবেন, ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করবেন। আর যদি মনে হয় যে না আমার স্যালারিটি ব্যাংকে যায়নি, তাহলে আপনার স্যালারিটি কিভাবে নিয়েছেন, আপনি পে স্লিপে নিয়েছেন। তাহলে এই পে স্লিপ যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে পে স্লিপ
প্রতি মাসের পে স্লিপগুলোকে যেভাবে বেতন নিয়েছেন সেই ডকুমেন্ট কালেক্ট করবেন। নিয়ে যদি না থাকে তাহলে এইচআর থেকে সেই স্লিপগুলো নিয়ে, যেই স্লিপ দেখে এইচআর থেকে আপনার স্যালারি সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট তৈরি করে দিয়েছে, সেই ভিত্তিতে আপনি পে স্লিপ নেবেন। তাহলে শুধু আপনার কি একটা হলো জমা দেওয়ার রসিদ, আর একটা হলো স্যালারি সার্টিফিকেট, আর একটা হলো ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ। এই 4টি জিনিস যখন আপনি সংগ্রহ করবেন, আপনার হাতে থাকবে, সেক্ষেত্রে এছাড়া যদি অন্য কোনো আয় না দেখানো হয়, যদি শুধু স্যালারির উপর আয় দেখানো হয় তাহলে স্যালারির, আর যদি স্যালারি না হয়ে যদি সঞ্চয়পত্র বা অন্য কোনো খাতে যে আয় দেখানো হয়, মোট কথা হলো যে আপনার আয়ের যেই উৎসটি আপনি দেখিয়েছেন আপনার রিটার্নে, যে যেটা দেখাবে, তো আমি বেতনের কথা বললাম, যদি বেতন ছাড়া দেখা গেল, বেতন ছাড়া আর কি কি আয় থাকতে পারে, বেতন ছাড়া আপনি আয় দেখাতে পারেন সঞ্চয়পত্র থেকে আয়, ব্যাংকের ইনকাম থেকে আয়, বাড়ি ভাড়া থেকে আয়, যেই যে আয়ের সোর্স থাকবে সেই আয়ের ডকুমেন্ট। মোট কথা কি, মুদ্রা কথা হলো যে আয়ের ডকুমেন্ট, যে আমি এই আয়ের খাত, আয়ের খাতের, আয়ের খাতের বা আয়ের উৎসের, আয়ের উৎসের ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট। যদি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি আবার বলছি, আপনারা এটা একটু ক্লিয়ার হয়ে বুঝে নেন। যার যে আয় থাকবে, যদি বেতন থাকে বেতনেরটা আমি বলে দিলাম কি কি, বেতন ছাড়া অন্য যে আয়গুলা থাকবে, যে আয়ের খাত আপনি দেখিয়েছেন সেটা করযোগ্য আয়ের নিচে হোক, সেটা কোনো অসুবিধা নেই, সেই আয়ের খাতের বা আয়ের উৎসের ভ্যালিড ডকুমেন্ট, যেটা গ্রহণযোগ্য রয়েছে। আপনি একটা কাগজ দিয়ে দিলেন যেটাতে কারো সাইন নাই, কোনো ভ্যালিড নাই, কোম্পানি প্যাডে স্যালারি সার্টিফিকেট দেওয়া হলো না, এমন যদি কিছু হয় তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে না। আপনার যেটা গ্রহণযোগ্যতা থাকবে, ব্যাংকের ক্ষেত্রে হলে ব্যাংকের সার্টিফিকেট, ব্যাংকের থেকে যদি কোনো ইয়ে আসে, ইনকাম আসে, তারপর যদি আপনার ব্যবসা খাতে আয় হয় তাহলে সেই ব্যাংক স্টেটমেন্ট, সেখান থেকে লাভ লস হিসাব করে সবকিছু যেভাবে, মানে যেটা ভ্যালিড ডকুমেন্ট, সেই ভ্যালিড ডকুমেন্ট আপনি সংগ্রহ করবেন। এই সংগ্রহ করার শেষে আপনি একটি কম্পিউটারে টাইপ করে একটি আবেদন লিখবেন। আমি সেই আবেদনটি কেমন হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা এই আবেদনটি করে সেই আবেদনের সাথে আপনি জমা দিবেন কি, এই রিটার্ন জমা দেওয়ার রসিদ বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তারপরে আয়ের খাতের বা আয়ের উৎসের ভ্যালিড ডকুমেন্ট। এই জিনিসগুলো নিয়ে আপনি আয়কর অফিসে জমা দিবেন। আয়কর অফিসে জমা দিয়ে 2টি কপি করবেন, একটি কপি জমা দিবেন, আরেকটি কপি রিসিভ করে নিয়ে আসবেন। এখন আপনি বললেন যে অনেকের হয়তো মফস্বলে অনেকে থাকেন, ট্যাক্স অফিস দূরে থাকে, যাওয়া সম্ভব না। যদি সেক্ষেত্রে এমন পরিস্থিতি হয় আপনি যেতে পারছেন না, তাহলে আয়কর অফিসে আপনার ঠিকানা বরাবর সরকারি ডাকযোগে, নট কুরিয়ার, সরকারি ডাকযোগে আপনি এই চিঠি পাঠাবেন। পাঠালে তাহলে আপনার সেটা কি থাকবে, এই যে বিবরণগুলো বললাম, আবেদন অবশ্যই, আবেদনের সাথে কি জমা, রিটার্ন জমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তারপর হলো যে আয়ের খাতের বা আয়ের উৎসের ভ্যালিড ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো এগুলো দিয়ে আপনি, তারপর সাথে কি যে চিঠি দিয়েছে, চিঠির যে চিঠিটা পেয়েছে সেই চিঠির একটি ফটোকপি, সেই চিঠির ফটোকপি, এই ডকুমেন্টগুলোর সাথে কি আপনি যে চিঠি পেয়েছেন সেই চিঠির ফটোকপি, ফটোকপি, বাস। এই বিষয়গুলো দিয়ে আপনি প্রয়োজনে কি সরকারি ডাকযোগে, অবশ্যই সরকারি ডাকযোগে, সরকারি ডাক ছাড়া অন্য কুরিয়ারে পাঠানো ঠিক হবে না, কুরিয়ার, নর্মাল কুরিয়ারে পাঠানো ঠিক হবে না, সরকারি ডাকযোগে আপনি পাঠাবেন যদি কোনো কারণে আপনি যেতে না পারেন। তো শুধু আপনারা জিনিসটা বুঝেছেন। আমি এখন আবেদনটি কিভাবে করবেন সেই আবেদনটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা নিজেই আবেদনটি এভাবে করতে পারবেন। বরাবর উপকর কমিশনার, কর কমিশনার, সার্কেল, তারপরে জোন, যে সার্কেল বা জোন থেকে আপনাকে চিঠিটা এসেছে সেই সার্কেল এবং ট্যাক্স জোন ওটা লিখবেন, আর যে কর কমিশনার মানে উপকর কমিশনার আপনাকে চিঠি নিছে তাকে লিখবেন, বরাবর লিখবেন। তারপর লিখবেন যে বিষয়, বিষয়, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, বিষয়টি এভাবে লিখবেন, বিষয়টি আয়কর আইনের, আয়কর আইনের
ধারা 212 যদি উপধারা 9 থাকে তাহলে 9 লিখবেন, বা যেই ধারা আপনাকে চিঠিটি দিয়েছে সেটি চিঠিতে লেখা আছে সেই ধারা লিখবেন। আয়কর আইনের ধারা 212 9 উপধারায় বা যে উপধারা থাকে সেটিতে লিখে ধারা অনুযায়ী নোটিশের জবাব প্রসঙ্গে শুধু আপনারা বিষয়টি দেখে নেন। কি লিখবেন? বিষয় হবে আয়কর আইনের ধারা 212 যদি উপধারা দেওয়া থাকে, যে উপধারাতে সে চিঠিটি দিয়েছে চিঠির গায়ে সেই লেখাটাই থাকবে, সেটি দেখে অনুযায়ী নোটিশের জবাব প্রসঙ্গে ঠিক আছে। এরপরে মূল আলোচনায় চলে যাবেন। জনাব, যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক এই যে আমি, আপনার নাম লিখবেন, তারপরে টিন লিখবেন, টিনের নাম্বারটি লিখবেন, তারপরে লিখবেন যে টিন এই যে আমি এই টিন গত এত তারিখে, আপনি যেই তারিখে চিঠিটি পেয়েছেন গত এত তারিখে আপনার সার্কেল থেকে আমি একটি নোটিশ পাই। নোটিশে উল্লেখ্য বিষয় ছিল যে গত 23-24 কর বৎসরে আমি কর কম পরিশোধ করেছি। বা যদি কারো লেখা থাকে যে পরিশোধ করেন না, তাহলে লিখবেন যে কর পরিশোধ করি না, মানে যে বিষয়টি দিয়ে আপনাকে চিঠিটা দিবে সেটা লিখবেন। যদি লেখা থাকে যে আপনি কর কম পরিশোধ করেছেন, আমি যার বিষয়টি আলোচনা করছি তারটা ছিল কি কর কম পরিশোধ করা, বা যেটা থাকবে মানে বিষয়টি যেটা কর কম পরিশোধ হলে কম পরিশোধ, আর যদি আপনার টিন ছিল আপনি করেন না, তাহলে লিখবেন কি যে আপনি কর পরিশোধ করেন না, এরকম যদি বিষয় আসে তাহলে আমি ধরে নিলাম যে কর কম পরিশোধ করেছি, কিন্তু কম পরিশোধ করেছি। হ্যাঁ, এরপর পরের লাইন লিখবেন কর কম পরিশোধ করেছি। এরপরে লিখবেন কিন্তু বাস্তবে আমি 23-24 কর বর্ষে কোনো প্রকার কর কম পরিশোধ করি নাই, যাহার প্রমাণস্বরূপ আমি সকল ডকুমেন্টের ফটোকপি এই চিঠির সাথে সংযুক্ত করলাম। আপনি যথাযথভাবে আমার ডকুমেন্ট পর্যালোচনা করে
পর্যালোচনা করে তা বিবেচনা করবেন। তারপর অতএব আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে সঠিকভাবে সঠিক সময়ে ট্যাক্স পরিশোধে সহযোগিতার জন্য কৃতজ্ঞ থাকিব। এই আর কি, এটা হলো যে জাস্ট একটি আবেদন লিখলে যা দিতে হয় সেই একটা সমাপনী দিলেন, দিয়ে ধন্যবাদান্তে আপনার নাম আর কি 3 নম্বর। এরপরে এই সাইডে আপনি এবার লিখবেন সংযুক্ত কপি। অ্যাপ্লিকেশনে কি সংযুক্তি করলেন, সংযুক্তি কপি দিয়ে এখানে 1 নম্বরে আপনি যা লিখবেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা দিলেন। 2 নম্বরে দিবেন কি যে আপনার স্যালারি সার্টিফিকেট থাকলে সেটা লিখলেন, স্যালারি সার্টিফিকেট। 3 নম্বরে যদি আরও কোনো আপনার ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট, মোট যে থাকবে। তারপর 4 নম্বরে ওই নোটিশের ফটোকপি। এই সংযুক্তিতে সবগুলোর বিবরণ লিখে দিবেন, যে যদি আপনি আবেদনের সাথে 4টা কাগজ দেন, 4টা কাগজের নাম এখানে লিখে দিবেন। দিয়ে মানে যে কটা কাগজ থাকে আর কি, যে বিষয়গুলো থাকে সেগুলোর নাম লিখে দিয়ে আপনি স্বাক্ষর করে 2টা সেট করে যদি সরাসরি নিয়ে যাবেন, একটা সেট জমা দিয়ে আর একটা সেট রিসিভ করে নিয়ে আসবেন। আর যদি কোনো কারণে আপনি যেতে না পারেন তাহলে সরকারি ডাকযোগে এটি প্রেরণ করবেন। আচ্ছা, এই তো গেল একটি সিস্টেম। আবেদন লেখার সিস্টেম কিন্তু সবার জন্য একই রকম হবে। আর আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হলো কি, যা কারো যদি ট্যাক্স পরিশোধ মানে কম বলে যে ট্যাক্স পরিশোধ করেননি, বা আপনার ইনকাম যা আছে আপনি কম ট্যাক্স পরিশোধ করেছেন, আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি সেভাবে দিলেন। আর যদি কোনো কারণে আপনার কোনো কিছু যদি ঠিক না থাকে, যদি ওরা যে চিঠিটি দিয়েছে ট্যাক্স অফিস থেকে সেটি যদি সঠিক থাকে, শুধু আপনার আমার কথাটা একটু বুঝে নেন। একটা হলো যদি সঠিক থাকে তাহলে আপনার সঠিক রাখার জন্য আপনার যে ডকুমেন্টগুলো ছিল সেটি দিলেন। এখন দেখা গেল যে আসলে আপনি ট্যাক্স কম দিয়েছেন বা রিটার্ন দাখিল করতে আপনি ভুল করেছেন। যদি রিটার্ন দাখিল করতে আপনি ভুল করে থাকেন, যে ট্যাক্স কোনোভাবে ক্যালকুলেশন করতে কম হয়ে গেছে, বা আপনি সত্যিকার অর্থে কি ট্যাক্স এড়িয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার চিঠি জবাবটি কেমন হবে বা আপনাকে কি করতে হবে? এটা হলো কি, যদি 1 নম্বরে আপনি কর কম দেখিয়ে থাকেন, 2 নম্বরে ইচ্ছা করেই কি ট্যাক্স এড়িয়ে গেছেন, কর এড়িয়ে গেছেন। আপনারা আমার কথাটা একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং এ বিষয়ে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো কি, যদি আপনারা সত্যিকার অর্থে কর কম দেখিয়ে থাকেন কেউ এবং ইচ্ছা করে কর এড়িয়ে গেছেন, সেটা কিন্তু আপনি জানেন যে আসলে কি আপনার কর কত আসছে, এবং ইচ্ছা করে যদি কর এড়িয়ে যান, সেক্ষেত্রে আপনার চিঠিতে অবশ্যই চিঠিটি এমন থাকবে, সেটি হলো যে ওনারা একটা কর ক্যালকুলেশন করে দিবে, একটা ট্যাক্স একটি ক্যালকুলেশন করে একটি ফিগার দিবে, এবং ইচ্ছা করে কর এড়িয়ে যাওয়ার কারণে তারা একটা ইন্টারেস্ট ধরে সেটাকে একটা ফিগার দিয়ে আপনাকে বলে দিবে যে এই টাকাটা পরিশোধ করার জন্য আপনাকে এতদিনের সময় দেওয়া হলো। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে সবই ঠিক আছে, বা আপনার কোনো আইনজীবীর সাথে কথা বলে দেখলেন যে বিষয়টি ঠিক আছে, বা আপনার কোনো আইনজীবী যদি ইচ্ছা করে এই কাজটি করে থাকে, তাহলে তার সাথে আলোচনা করে আপনি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ধরনটি হবে সেক্ষেত্রে এমন, তখন অ্যাপ্লিকেশনের ধরনটি উপরে সবই ঠিক থাকবে, উপকর কমিশনার, আর তখন বিষয়টি থাকবে যে একই রকম, যে জবাব প্রসঙ্গে, এত ধারার জবাব প্রসঙ্গে, আর মূল যেটা সেটা থাকবে এমন
যে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক এই যে আমি আমার ৩ নাম্বার এই বিষয়ে আপনি এখন বলবেন যে আমি ২০২৩-২৪ বা যে অর্থবছর নিয়ে লেখা থাকবে সেই অর্থবছরে আমি যে কর দিয়েছি সেটি আসলে আমার ভুল হয়েছে এবং আপনারা যে ক্যালকুলেশন করে দিয়েছেন সেই ক্যালকুলেশন অনুসারে বিষয়টি সঠিক। সেক্ষেত্রে আমি যেই টাকা কর ফাঁকি মানে কম দিয়েছি আমি সেই টাকার কর আপনাদের পরিশোধ করেছি এবং পরিশোধের টাকা জমা দেওয়ার স্লিপ সহ আমি এই সংযুক্তি কপি আপনার আমার এই চিঠির সাথে আমি সংযুক্তি করলাম। অতএব আমাকে এই বিষয়টি উল্লেখ করার জন্য আমি আমার এই বিষয়টি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমার এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বলে আপনার অ্যাপ্লিকেশনটা ওই রকম লিখবেন। আর যদি আপনার চিঠির মধ্যে ওনারা যে ফিগারটি দেওয়া থাকে, যে কর দেখানো হয়েছে বা যেই ইন্টারেস্ট দেখানো হয়েছে সেটি যদি সঠিক না থাকে, ক্যালকুলেশনটি দেখা গেল যে তারা যেভাবে ক্যালকুলেশন করেছে বা বাস্তবিক অর্থে আপনি সেভাবে করটি ফাঁকি দেননি বা কর সেভাবে এড়িয়ে যাননি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? শুধু আমাদের ৩টি উপায়। একটি হলো ওনারা কোনো একজন করদাতা তার করযোগ্য আয় নেই কিন্তু তাকে বলেছে আপনার করযোগ্য আয় রয়েছে, সেটি একটি স্টেপ। আরেকটি হলো যে আসলেই তার কর ফাঁকি দিয়েছেন বা কর কম দিয়েছেন, কর এড়িয়ে গেছেন, এটি হলো ২ নম্বর। আর ৩ নম্বর হলো যে কর এড়িয়ে গেছেন কিন্তু ওনারা যে কর ক্যালকুলেশন করে দিয়েছে সেই ক্যালকুলেশন সঠিক না, তারা আরো বেশি দেখিয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি সেক্ষেত্রে প্রপার ক্যালকুলেশনটি করে আসলে অ্যাকচুয়ালি কর কত আসবে সেটি উল্লেখ করে আপনি তখন যে দরখাস্ত লিখবেন সেই দরখাস্ত আপনি লিখবেন যে আপনাদের হিসাব অনুযায়ী আমাকে উল্লেখ করেছেন এত টাকা কর আমি কম দিয়েছি কিন্তু বাস্তবিক অর্থে আমি আসলে এত টাকা কর কম দেইনি, যার ক্যালকুলেশন আমি উল্লেখ করলাম বা যার ক্যালকুলেশন আমি সংযুক্তি কপিতে উল্লেখ করে দিলাম। আপনি একটি সংযুক্তি কপিতে অ্যাকচুয়াল কর কত আসবে সেটি উল্লেখ করে দিবেন। সংযুক্তি কপিতে উল্লেখ করে দিবেন। আর এক্ষেত্রে মনে রাখবেন যে যদি আপনি কর এড়িয়ে থাকেন তাহলে সেই কর এড়ানোর কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আর যদি কর না আসে সেক্ষেত্রে ইন্টারেস্টের প্রশ্ন আসবে না। তো সেক্ষেত্রে ওরা আয়কর অফিস থেকে যেই কর ওনারা বিবেচনা করবে সেই করের উপরে কি ইন্টারেস্ট ধরবে। আর আপনি যে অ্যাকচুয়াল যে করটা দেখাবেন সেই অ্যাকচুয়াল করের উপর ইন্টারেস্ট ধরে সে অ্যাকচুয়াল ফিগারটা দিয়ে আপনি সেটি দেওয়ার প্রস্তাব দিবেন বা সেটি জমা দিয়ে আপনি সেই জমা দেওয়ার স্লিপটি কি আপনার চিঠির সাথে জমা দিয়ে দিবেন, চিঠির সাথে অ্যাটাচ করে দিয়ে দিবেন এবং দিয়ে ওখানে রিসিভ করে নিয়ে আসবেন। তো শুধু আপনারা তাহলে আয়করের যে নোটিশ পেলে ভয় বা আতঙ্কের কিছু নাই, বিষয়গুলো আপনারা নিজেরাই এই জবাবগুলো এভাবে দিবেন। এরপর যদি আয়কর অফিস থেকে আরো কোনো বিষয় যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা কোনো পরামর্শদাতার সাথে কথা বলে বিষয়টি আরো ক্লিয়ার করে কিন্তু যে বছরের বা যখনকার নোটিশ আছে সেই নোটিশটি অবশ্যই সেই সময় আপনারা ক্লিয়ার করবেন। এটিকে জমিয়ে রাখলে আপনার প্রতিদিনের সুদ ক্যালকুলেশন শুরু করবে ১ বছর ২ বছর করে আপনার আমি আপনাদেরকে একটি স্পষ্টভাবে বলতে চাচ্ছি সেটি হলো যে আয়কর নোটিশের যেই থাকবে সেটি হয়তো আপনারা দিলেন না, জেল জরিমানার সাথে সাথে হলো না, কিন্তু আপনাকে প্রতি বছর এটি ব্যাংকের সুদের মতো এটি সুদ বাড়তে থাকবে এবং সেটি বড় একটি ফিগার পরে নেবে। আপনি এখন ঠিকানা চেঞ্জ করলেন বা আপনাকে পেল না কিন্তু বিষয়টি তা না। এটি কন্টিনিউ আপনাকে খোঁজাখুঁজি করে কি এটি আপনার পেছনের মতো ক্রেডিট কার্ডের বিল যেমন থাকে আমাদের ঠিক তেমন এই বিষয়টি আপনাকে কন্টিনিউ কি যেকোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট বা আপনাকে খোঁজাখুঁজি করবে, ইন্সপেক্টর আসবে, অবস্থান নেবে। মানে এই পরিস্থিতিতে আপনারা কখনোই যাবেন না। নোটিশ আসলে অবশ্যই সাথে সাথে জবাব দিবেন। যে এটা পারা বা না পারা, যদি কোনো কারণে আপনার পক্ষে ট্যাক্স পরিশোধ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনার ট্যাক্স পরিশোধের জন্য সময় নেবেন যে আমাকে ৬ মাস সময় দেন, সেই সময়ের মধ্যে অল্প অল্প করে ট্যাক্স পরিশোধের জন্য ব্যবস্থা করব। কিন্তু আপনাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ
নিশ্চিত করতে হবে। আপনার পক্ষে যোগাযোগ করা সম্ভব না হলে আপনি কোনো আইনগত প্রতিনিধি যারা থাকবেন তাদের মাধ্যমে কি আপনি যোগাযোগ করে হলেও কি বিষয়টি অবশ্যই নিষ্পত্তি করবেন, অবশ্যই নিষ্পত্তি করবেন। আর এই বিষয় নিয়ে যদি আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় তাহলে এই বিষয়ে আরো ভিডিও করে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব। আপনারা এই বিষয় নিয়ে কোনো রকম দুশ্চিন্তায় থাকবেন না। তো শুধু আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।